5 আগস্টের পর বেশিরভাগ থানা থেকে হারিয়ে গেছে অপরাধের নথি। অভিযোগ বাড়লেও ধরাছোঁয়ার বাইরে অনেকে। থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, ধৈর্য ধরার আহ্বান হাসনাতের। রাজধানীর 3 পয়েন্টে 11 ঘণ্টা করে সড়ক অবরোধের ঘোষণা। তিতুমিরের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলেজ। এবং খুলনার বিলডাকাতিয়ায় জলাবদ্ধতায় অনুষ্ঠিত বোরো আবাদ, 6,000 একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকা ভিত্তিক অপরাধীদের তথ্য। এই তালিকা না থাকায় অনেক ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে বিপাকে। আর এই সুযোগে ধরাছোঁয়ার বাইরে চিহ্নিত অপরাধীরা। পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্য। রুবেল হাওলাদারের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। রাত 2:35। গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুলতলার সামনে সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করে দুজন ব্যক্তির এলোপাথারি কোপ। 40 সেকেন্ড এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে 1 মাসের বেশি সময়, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছে পুলিশ? দেখতে দারুস সালাম থানায় আমরা। জানা গেল এই থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে, নেই সেই অভিযোগের কোনো অগ্রগতি। আগে হয়তো ছিল, এখন আছে কিনা এটা জানতে হবে। ঠিক এই নোটিশ বোর্ডটিতেই ছিল সন্ত্রাসীদের তালিকা। তবে থানা লুট হওয়ার কারণে সেই নোটিশ বোর্ড কিন্তু এখন সিসিটিভি বসানোর স্থান হয়েছে। আমরা দেখতে চাই যে আসলে মূল সন্ত্রাসী অথবা অপরাধীদের তালিকা এই থানায় আছে কিনা। চলুন দেখে আসি। আমাদের কাছে বিভিন্ন তালিকা তৈরি করছি আমরা, কিছু তালিকা আমরা পেয়েছি, আমরা তালিকা করছি। এবার আসা যাক আরেকটি ঘটনায়। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে 15 থেকে 20 জন ব্যক্তি মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা। অথচ এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। কি বলছে থানা? প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসীদের চার্ট লিস্ট থাকে না? আপনাদের চার্ট লিস্টটা কোন জায়গায় ঝুলানো আছে? সেই রাস্তার রুমে। প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসী অথবা ক্রিমিনালদের চার্ট লিস্ট থাকে না? আপনাদের চার্ট থাকে না? আগে যেমন থানায় থানায় ঝুলানো দেখতাম বিভিন্ন জায়গায়। আমি এসে পাইনি। হ্যাঁ, আমি এসে মানে এখানে কি নাই? তৈরি করতেছি কিন্তু আমি এসে পাইনি। শীর্ষ সন্ত্রাসী ইমন সিসি হেলালের ভাই কি এতে সাম দীপু। রাজধানীতে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীরা বিভিন্ন সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর পেছনের কারণ হিসেবে অনেকেই বলছেন থানাগুলোতে তথ্য হালনাগাদ, যে অপরাধীদের তালিকা থাকার কথা সেটি নেই। আমরা একটু খুঁজে দেখতে চাই বিভিন্ন থানায় যে সেই ধরনের তালিকা আছে কিনা এবং প্রধান অপরাধী কোন থানার কে। উত্তর পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন। কথা বলতেছি 1 মিনিট, আমার শালারে ফোন দিতেছি, হ্যালো বলতেই একজনের ধাক্কা দিছে আর একজনের ঠান দিয়ে মোবাইল নিয়ে দৌড় দিছে। এই জায়গায় শোনা যায় যে মোবাইল চুরি হচ্ছে। আমি এর কি কোনো তালিকা আছে আপনাদের কাছে? আছে স্যারের কাছে, ওসি স্যারের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ স্যার কি তালিকাটা নিয়ে অফিশিয়ালি চাইলে শেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। একটা বোর্ড থাকার কথা প্রত্যেকটা
থানায় থাকে, এটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, কিন্তু আমি নতুন আসছি তো আমি বলতে পারতেছি না ভাই। এবার গন্তব্য উত্তরা পূর্ব থানায়, চিত্র ঠিক একই। ভাই, আপনাদের অপরাধী শনাক্তের একটা বোর্ড থাকে না, ওই যে যারা দাগি অপরাধী, চার্ট বোর্ড রাইট, হ্যাঁ, রাইট। সেটা কোথায়? সেটা তো এখন হচ্ছে ওইভাবে আমাদের নতুন তো সংস্কার হচ্ছে। শুধু এই থানাগুলো নয়, রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্টভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা। ডিএমপি বলছে তারা অনলাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন। বর্তমানে যে সিডিএমএস রয়েছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব তথ্যগুলো পেয়ে থাকি এবং এখানে কেউ কোনো একটা জায়গায় অপরাধ করলে তার পূর্বাপর যে অপরাধের তথ্যসমূহ সেগুলো চলে আসে। অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা, বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের। যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা বলুন অথবা সেই কার্যক্রমটা খুব জোরালো হওয়া উচিত। কিন্তু এই যে থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা কিংবা নোটিশ বোর্ডে সেটি উত্থাপন না করা কিংবা এই ব্যাপারে এক ধরনের এড়িয়ে যাওয়া অথবা একটা ঢিলেমি ভাব লক্ষ্য করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্টের অভ্যুত্থান মেনে নিতে পারেনি স্বৈরাচার হাসিনার আমলারা, তাই তাদের কারণে আহতরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দাবি পূরণের আশ্বাস ও তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে ফিরে যান জুলাই আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে দিনভর সড়ক অবরোধ করে রাখেন তারা। আরও জানাচ্ছেন আতর নিয়ন। দাবি আদায়ে জুলাই আগস্টে রাজপথে নামে ছাত্র জনতা। তাদের উপর পতিত শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি চালালে শহীদ হয় কয়েক শত আর আহত হয় হাজারের বেশি। সেই আহতরাই এতদিন ধরে বঞ্চিত হয়ে আসছে সুচিকিৎসা ও পুনর্বাসনের। তাই শনিবার থেকে আবারও রাজপথে নামে জুলাই বিপ্লবে আহতরা। এবার রাষ্ট্রীয় স্বীকৃতি, সুচিকিৎসা ও পুনর্বাসন সহ 7 দফা দাবি নিয়ে আন্দোলন করে তারা। তবে 48 ঘন্টায় সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সাড়া না পেয়ে রবিবার দিবাগত রাত 12টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ছুটতে শুরু করেন জুলাই আন্দোলনে আহতরা। এক পর্যায়ে তারা অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে জড়ো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে সাথে ঘটনাস্থলে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। আহতদের দাবি শুনে জানান, আওয়ামী লীগের আমলের আমলারা বিপ্লব মেনে নিতে পারেনি, তাই তাদের কারণেই সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না। তো 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই, আমার চাই, আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? না। বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নেবে। ঘণ্টা দুয়েক সবার কথা শুনে জানান, চলতি সপ্তাহেই সব দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে। আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন, এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। আর 7 নম্বরটা আর্থিক অনুদানের বৃদ্ধি, এটা করা, এবং ওই যে নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা। এমনও আমি একটা আলোচনা শুনলাম ওই দিন, যদি সে নিজে কাজ করতে না পারে, তার ভাই
তার ছোট ভাই থাকতে পারে, তার ফ্যামিলির একজন মানুষ থাকতে পারে, এটাকেও যদি চাকরিতে দিয়ে দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। পরে হাসনাতের কথার সাথে একমত হয়ে ফিরে যান আন্দোলনকারীরা। ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে তাড়াইতে সফলতা পেয়েছি। ইভেন এই হাসিনার যত হামলাতন্ত্র আছে তাদের মধ্য থেকে এখনো কিছু রয়ে গেছে। এই কারণে আমাদের যেই ট্রিটমেন্ট উন্নত, আমাদের যে পুনর্বাসন, আমাদের যেই জাতির স্বীকৃতি, আমাদের যেই একটা আর্থিক সহযোগিতা যেটা আমরা চেয়েছিলাম, হয়তোবা কিছু ভাই বলছে ইতিমধ্যে এটার জন্য আমরা বয়কট, আমরা সেটা চাই না। আমরা সেটা চাই গিফট হিসেবে এই রাষ্ট্র আমাদেরকে দিবে। আর দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আহতরা। আতাউনিয়ন, এখন, ঢাকা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অবরোধের আওতায় থাকবে মহাখালীর রেলগেট, আমতলী ও গুলশান লিংক রোড। রাতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে অবরোধের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 5 দিন ধরেই অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববারও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যায় মহাখালীর আমতলীতে সড়কে অবস্থান নেন তিতুমিরের শিক্ষার্থীরা। এ সময় মহাখালী, বনানী ও গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। পরে রাত 8টার দিকে ফেরে তিতুমির কলেজের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে। আগামীকাল সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। গেল বর্ষার জলাবদ্ধতায় শীতেও বহাল। পানি না সরায় চলতি মৌসুমে বোরো আবাদ অনিশ্চিত খুলনার বিলডাকাতিয়ার বেশ কিছু এলাকায়। 6,000 একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এদিকে বর্ষা মৌসুমের কয়েকশো কোটি টাকার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি কৃষক। পানি নিষ্কাশন না হওয়ার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা। তরিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গত কয়েক বছর ধরে শত শত কৃষকের কান্না লুকিয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল খুলনার ডাকাতিয়ার বিলে। মূলত গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তির মাছ চাষের কারণে এই এলাকার হাজার হাজার হেক্টর ফসলি জমিতে দেখা দিয়েছে জলবদ্ধতা। এই এলাকার বৃহৎ জনগোষ্ঠী বেকারত্ব বরণ করবে, নাকি এই এলাকার ফসলি জমি জলবদ্ধতা মুক্ত হবে, এমন প্রশ্ন দেখা দিয়েছে এই এলাকার মানুষের মনে। মধুসূদন বিশ্বাস খুলনার ফুলতলা উপজেলার গোলদারপাড়ার বাসিন্দা। নিজের জমি থাকা সত্ত্বেও গত 2 বছরের বেশি সময় সংগ্রাম করছেন পানির সাথে। অতিবৃষ্টি আর নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এবার ফসল ফলানোর অনিশ্চয়তায় তিনি। এখন তো আমাদের সব দুঃখের দিন, আমাকে তো না খেয়ে দিন যাতে হবে, ছেলে মেয়ে পড়াতে পারতেছি না। আমাদের তো সমস্যা, বিশাল সমস্যা। এই 4 মাস আমাদের কিষেন বন্ধ। মধুসূদনের মতো অনেক কৃষকের স্বপ্নই এখন বিবর্ণ দেশের দ্বিতীয় বৃহত্তম খুলনার বিল ডাকাতিয়ার জলবদ্ধতা নিয়ে। এই বিল থেকে বছরে উৎপাদন করা হয় কোটি কোটি টাকার সবজি, মাছ ও বিভিন্ন ফসল। তবে জলবদ্ধতা এখানে সবথেকে বড় বাধা, যদিও এ জলবদ্ধতার সূত্রপাত বহু বছর আগে থেকেই। প্রায় 20,000 হেক্টর জমির বিল ডাকাতিয়ায় 80-র দশকেও ফসল হতো 3টি। 84 সালে বন্যায় প্লাবিত হয় বিল ডাকাতিয়া অঞ্চল। সেই দুর্যোগে 76,000 একর জমির ফসল নষ্ট হয়। জলবদ্ধতা স্থায়ী হয় প্রায় 12 বছর ধরে। এরপর স্থানীয়দের আন্দোলন সংগ্রামের মুখে তৎকালীন সরকার নানা পদক্ষেপ নিলেও এখনও সেই সমস্যায় ভুগছেন বিল কেন্দ্রিক জীবনযাপন করা লাখো মানুষ। বর্ষা মৌসুম শেষে এসেছে বোরো আবাদের সময়। বীজতলা থেকে চারা এখন মাঠে রোপণের পালা। তবে বিল ডাকাতিয়ার প্রায় 60% জমিতে এখনও জলবদ্ধতা থাকায় ধানের বীজতলা রূপ নিতে পারছে না চারাই। এতে বোরো ধানের চাষ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। পয়লা পাতা ফেলানোর পরে পানি যেভাবে একটু সরছিল, এখন সেই পানিটা বন্ধ হয়ে গেছে। বিলির যে বর্তমান পানির যে অবস্থা, তাতে বিলির বোধহয় ধান আর হবে না।
বিল ডাকাতিয়ায় এই অঞ্চলের 6টি উপজেলার মোট 30,000 একর চাষাবাদযোগ্য জমি রয়েছে। স্থানীয়রা বলছেন, বিল ডাকাতিয়ার পানি বের হওয়ার একমাত্র চ্যানেল শোলমারী নদীটি পলি পড়ে আংশিক ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রত্যেক বছরে এই ঘের থেকে প্রায় 2-2.5 লক্ষ টাকার মাছ ওঠে, এবার তার কিছুই পাওয়া যাবে না, শুধু বৃষ্টি। কারণ চেয়ারম্যান কি মেম্বার কেউ আসে আমাকে বলতেছে না যে এই খালটা কিভাবে করা যায়, যে সেলা আটিয়ে গেছে, জল যায় না, ওই 80 ফুটে খালও সেলায় ভরে গেছে। জেলা প্রশাসন বলছেন, সমস্যার সমাধানে অনেকবার সভা ও গণশুনানি করা হলেও কোনো সুফল মেলেনি। বিল ডাকাতিয়ার বেশ কিছু যে খাল রয়েছে সেগুলোর যে গভীরতা যাতে নাব্যতা যাতে বৃদ্ধি করা যায় সে বিষয়েও পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। এর ভিতর বিএডিসি এবং পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড রয়েছে তাদের বিদ্যুৎ নিয়ে এবং পাম্প নিয়েও কিছু সমস্যা ছিল, সেখানে আমরা সরাসরি মিনিস্ট্রিতেও কথা বলি। পানি উন্নয়ন বোর্ড বলছে, পাম্প বসিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলমান রয়েছে। সব নদী যে ভরে গেছে এটা কাটার জন্য আমাদের একটা স্টাডি চলমান আছে। এই স্টাডির প্রপিক্ষিতে আমরা টোটাল নদী সিস্টেমটা যদি আমরা পুনঃখনন করতে পারি তখন এটার স্থায়ী সমাধান হবে। খুলনা কৃষি বিভাগের তথ্য বলছে, শুধুমাত্র ডুমুরিয়া উপজেলায় 21,800 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে 2,500 হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। এছাড়াও বিল ডাকাতিয়ার চাষযোগ্য প্রায় 6,500 হেক্টর জমির মধ্যে 1,000 হেক্টর জমিতে জলবদ্ধতা রয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। উদ্বোধনের দেড় যুগেও চালু হয়নি কুমিল্লার দাউদকান্দির সরকারি ট্রমা সেন্টার। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা দিতে স্থাপিত হয় বিশেষায়িত হাসপাতালটি। দ্রুত প্রয়োজনীয় এই হাসপাতালটি চালুর আশ্বাস জেলা ও স্বাস্থ্য প্রশাসনের। বাসির আহমেদের তোলা ছবিতে মাসুদ আলমের প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় আহত ও পঙ্গু রোগীদের চিকিৎসার লক্ষ্যে 2006 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির শহীদনগরে নির্মিত হয় সরকারি ট্রমা সেন্টার। নির্মাণের 2 দফা উদ্বোধন হলেও বিশেষায়িত এই হাসপাতাল চালু হয়নি দেড় যুগেও। নির্দিষ্ট লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি না থাকায় 3 তলা বিশিষ্ট 20 শয্যার বিশেষায়িত এই হাসপাতালটি যেন নিজেই এখন ট্রমায়। মূলত দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে দাউদকান্দিতে স্থাপন হয় সরকারি ট্রমা সেন্টারটি। সরঞ্জামাদিও আনা হয় একটি উন্নত বিশেষায়িত হাসপাতাল পরিচালনার জন্য, কিন্তু সেটি চালু না করে কোনো মতে আউটডোরে স্থানীয়দের দেয়া হচ্ছে জ্বর, সর্দি, কাশির চিকিৎসা। আর 6,88,00,000 টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার থাকা সত্ত্বেও সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক উন্নত চিকিৎসার লক্ষ্যে ছুটতে হয় কুমিল্লা কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্যারাসিটামল দিছে, নাপা দিছে, মলম দিছে। টেম্পোরারি চলে, ডাক্তার আইয়ে 4-5 জন ঠিকই আই, কোনো রুগী টুগী আসে না। প্রাথমিক চিকিৎসাটা পাচ্ছি না, এর জন্য আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগতেছে। সরকার যদি এটা তাড়াতাড়ি চালু করে তো জনগণের ভালো হবে। দায়িত্বরত চিকিৎসক বলছেন, প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা হলে বিশেষায়িত ট্রমা সেন্টারটি হবে এই অঞ্চলের মানুষের সবচেয়ে উপকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আর জেলা সিভিল সার্জন বলছে, ট্রমা সেন্টারটি দ্রুত চালু হলে সড়ক দুর্ঘটনা কবলিতদের যেতে হবে না ঢাকা কিংবা কুমিল্লা মেডিকেলে। ট্রমাটিক কেসের হিস্ট্রি থাকে, সেখানে ব্লিডিং থাকে, ফ্র্যাকচার থাকে, বিভিন্ন ধরনের ইনজুরি থাকে। আমি যদি শুরুতেই চিকিৎসাটা এখানে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে সময়টা যেমন বেঁচে যাবে, রোগীর জীবনটাও সেভ করার চান্সটা অনেকটা বেড়ে যাবে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট আর যদি জনবল অ্যাপ্রুভাল ঠিকঠাক মতো পাওয়া যায়, এই ট্রমা সেন্টারগুলো মানুষের ভালো কাজে আসতে পারে। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটার এলাকায় গত 1 বছরে ছোট বড় 171টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 152 জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 137 জন। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের তথ্য বলছে, দুর্ঘটনা প্রবণ অঞ্চলটিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেশিরভাগ ব্যক্তি কুমিল্লা কিংবা ঢাকা নেয়ার পথেই মৃত্যু হয়েছে। বিশেষায়িত হাসপাতাল দাউদকান্দির সরকারি ট্রমা হাসপাতাল, যেটা সকল ধরনের যন্ত্রপাতিও আছে, কিন্তু সেখান থেকে তেমন কোনো চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। খুব বেশি গুরুতর দেখলে আমাদের হাইওয়ে পুলিশ নিজেরাই গাড়ি ম্যানেজ করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে।
সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসা সেবায় ট্রমা সেন্টারটির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দুর্ভাগ্যজনক যে এটা আমরা ইনফ্রাস্ট্রাকচার করে রেখেছি, এটাকে চালু করতে পারিনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব। নিশ্চয়ই সরকার এক্ষেত্রে যেন এই সেবাটা মানুষ পায়, এই জন্য যা করণীয় নিশ্চয়ই সরকার করবে, আমরা সরকারের দৃষ্টিতে আনবো। বিশেষজ্ঞরা বলছেন ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনায় গুরুতর আহতদের ঢাকায় পাঠানোর পরিমাণ যেমন কমবে, তেমনি দ্রুত আহতদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। মাসুদ আলম। গেল 4 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। এ বিষয়ে আরও জানাতে শহরের চৌরঙ্গীর মোড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? নিম্ন আয়ের মানুষদের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে জানাবেন। নাফি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু এই শীতেলে বেশিরভাগ সময় দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু বিরাজ করে। আপনি যেমনটি বলছিলেন যে গত 4 দিন ধরে টানা দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে প্রান্তিক জেলায়, এবং আমরা দেখেছি যে তাপমাত্রা কিন্তু এক অঙ্কে বিরাজ করেছিল। গতকালকে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিন্তু একটু একটু করে বাড়ছে। আজ সকাল 6টায় পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে তা হলো 12.4 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা একটু একটু কিন্তু বাড়ছে, তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশেই কমেনি। আমার পেছনের যে চিত্র দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঘন কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি কিন্তু থেমে থেমে জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং কুয়াশার পরিমাণ এতটাই যে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো, এবং 20-30 হাতের বেশি কিন্তু আসলে দেখা যাচ্ছে না, এতটাই ভয়াবহ ঘন কুয়াশার মধ্যে রয়েছে। এবং যানবাহন যারা চালক রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা খুব সংকটের মধ্য দিয়ে তারা যাত্রা করছেন এবং দুর্ঘটনারও শিকার হচ্ছেন। আর এই শীতের তীব্রতা বাড়ে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ের বালি এবং পাথর শ্রমিক যারা নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে বালি এবং পাথর উত্তোলন করে থাকেন তারা সবচেয়ে বেশি কষ্ট পড়েছেন, কারণ এতটা ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার মধ্যে নেমে মহানন্দা, ডাহুক এবং চাওয়াই সহ যে সকল নদী আছে সেখানে নেমে তারা কিন্তু পাথর এবং বালি উত্তোলন করতে পারছেন না। তারা বেশিরভাগ শ্রমিকই কিন্তু বেকার হয়ে পড়ছেন। আর অন্যান্য যে যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। অনেকে কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সামনে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতা কমে আসবে। তো নাফি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট, সে খবর জানাতে যুক্ত ছিলেন লুৎফর রহমান। কলাপাড়ায় চড়া মাছের বাজার, আকার ভেদে কেজি প্রতি 800 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ। প্রকার ভেদে 10 থেকে 100 টাকা বেড়েছে চাষের মাছের দাম। এই দরদাম জানাতে পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, বাড়তি দামে মাছ বিক্রির কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। নাফি, আপনি জানেন যে শীত বিদায় লগ্নে কিন্তু প্রকৃতিতে গাঢ় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সে কারণে কিন্তু বঙ্গোপসাগর এবং সকল নদ নদীতে জেলেরা মাছ শিকার বিঘ্নিত হচ্ছে এমনটি নিশ্চিত করছে। সে কারণে মাছের সরবরাহ কমেছে। আর আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার যে বঙ্গোপসাগর রয়েছে, বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে ওঠে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু মাছের বিচরণটাও অনেকটাই কমেছে। সে কারণেও জেলেদের জালে মাছের ধরা দিচ্ছে না। জেলেরা অভিযোগ এবং আক্ষেপ করে আরো জানিয়েছে যে নির্বিচারে বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজ মাছ শিকার করায় সকল প্রজাতির মাছ নির্বিচারে আরোহণ হচ্ছে। সে কারণে মাছের প্রজনন এবং উৎপাদনও অনেকটা কমেছে। সে কারণে তাদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা দিচ্ছে না। সে কারণে সরবরাহ কম রয়েছে, দামও চড়া রয়েছে। আমি এখন দাঁড়িয়েছি কলাপাড়া পাইকারি নাচনাপাড়া মাছ বাজারে। তো আমরা এখান থেকে যতটুকু দেখেছি, এখানে 1 কেজি ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি, যা প্রকার 100 টাকা বেড়েছে প্রতি কেজিতে। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা প্রতি কেজি, এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি, এবং
400 থেকে 500 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বিক্রি হচ্ছে 800 থেকে 900 গ্রাম এবং এখানকার যে জলাশয়ের পুকুর জলাশয়ের মাছ তা প্রকারভেদে এখানে 100 টাকা দরে বেচা বিক্রি হচ্ছে বলে এমনটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। নাটোরে বাড়ছে বিদেশি ফলের চাষ। কৃষি উদ্যোক্তারা স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে চাষ করছেন বিভিন্ন জাতের ফল। তবে বিদেশি ফল উৎপাদন করতে পারলেও জেলায় রয়েছে উন্নত জাতের চারার সংকট। মাহবুব হোসেনের প্রতিবেদন। হঠাৎ দেখলেই মনে হতে পারে কমলার স্বর্গরাজ্য, অথচ কয়েক বছর আগেও সমতলে দেখা মিলত না এমন দৃশ্যের। নাটোর সদর উপজেলার হালসা গ্রামের কৃষি উদ্যোক্তা আজিজুল ইসলাম কয়েক বছর আগে 3.5 বিঘা জমিতে করেছেন ছোট বা চায়না কমলার চাষ। প্রথমে রোপণ করেছিলেন কমলার 9টি জাতের 1000 গাছ, কিন্তু ভালো ফলন পেতে শুরু করেন ছোট বা চায়না কমলা থেকে। এটা চায়না 3 বা নেট কমলা বা ছোট কমলা যেটাই বলি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এটা একটা উচ্চ মূল্যের কৃষি এবং এই আমি বাগান থেকে 200 টাকা কেজি বিক্রি করতে পারি এবং আড়তে গেলে প্রায় 7 থেকে 8 হাজার টাকা মন বিক্রি করতে পারি। দেশি বিভিন্ন ফল চাষে সমৃদ্ধ নাটোর, তবে গত কয়েক বছর ধরে কমলা, মাল্টা, আঙ্গুর, ড্রাগন, বেদানা, মালবেরি সহ নানা বিদেশি ফল চাষ করছেন স্থানীয় কৃষি উদ্যোক্তারা। তবে বিদেশি ফলের না, ভালো জাতের চারা সংকট রয়েছে। একটু গবেষণা করে সঠিক জাতগুলো যদি আমাদের মতো কৃষক লেভেলে সরবরাহ করা হয়, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, অথেন্টিক সোর্স থেকে, তাহলে আমাদের দেশের কৃষি এগিয়ে যাবে। কৃষি মন্ত্রণালয় বা কোনো হর্টিকালচার সেন্টারে আমি দেখি নাই, নার্সারিতেও পাওয়া যায় ওনাদের কাছেও সেই জাতি। এই জাতটা তারা নিয়ে হয়তো বা এরকমভাবে গবেষণাও করে নাই, মানে আমরা কৃষকরা যা করতেছি তাই। জুস উৎপাদনের জন্য ব্যবহার করা সম্ভব, কারণ এটা ক্যারি করা অত্যন্ত কষ্টদায়ক, একটুতে এই ফলটা কিন্তু গলে যায়। তবে ছাদে যারা ছাদ বাগান করতেছে, তা আমার মনে হয় যে ছাদ বাগানে অবশ্যই মালবেরি গাছ থাকা বাধ্যতামূলক, এই জন্যই যে যদি কোনো বিনা যত্নে যদি কোনো গাছ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মালবেরি। তবে স্থানীয় হর্টিকালচার সেন্টার থেকে মানসম্মত চারা তৈরি কাজ করা হচ্ছে। আগামীতে এখান থেকেই চারা সংগ্রহ করতে পারবেন উদ্যোক্তারা। লেটেস্ট যে জাত আছে সে জাতগুলো আমরা সংগ্রহ করে সেগুলো আমরা মাতৃগাছ হিসাবে হর্টিকালচার সেন্টারে আমরা একটি রোপণ করছি, সেটিকে কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্যমতে বর্তমানে নাটোরে মাল্টা ও কমলার চাষ হয়েছে 99 হেক্টর জমিতে, যেখান থেকে মাল্টা উৎপাদন হয়েছে 508 টন ও কমলা 48 টন। বিগত 5 বছর আগেও এমন কমলা বাগান প্রত্যাশা করা বেশ কঠিন ছিল নাটোরে, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন নাটোরের কৃষকরা। শুধু কমলা নয়, আঙ্গুর, পেয়ারা, ড্রাগন সহ বিভিন্ন যে ফল রয়েছে সেই ফল চাষ এখন বেশ সমৃদ্ধ নাটোর জেলা। তবে চাষিরা বলছে তারা যদি সঠিকভাবে সহযোগিতা পায়, এসব বিদেশি ফল চাষ করে তারা যেমন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারবে, তেমনি স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। মাহবুব হোসেন, এখন নাটোর। মেহেরপুরে তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সীমিত বিনিয়োগ ও কম পরিশ্রমে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় দিন দিন বিস্তৃত হচ্ছে তুলার আবাদ। বিঘা প্রতি 16 থেকে 18 মণ ফলন ও ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চয়তা থাকায় চাষিদের মুখে ফুটেছে হাসি। এদিকে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড উন্নত আবাদের জন্য চাষিদের দিয়ে যাচ্ছেন সহায়তা ও পরামর্শ। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল তুলা। দেশের চাহিদার 97% তুলা আমদানি নির্ভর। তবে মেহেরপুরে দিন দিন বাড়ছে তুলার আবাদ। কম খরচ ও ভালো লাভের আশায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতি বিঘা তুলা চাষে খরচ হয় 15 থেকে 20 হাজার টাকা, ফলন হয় 16 থেকে 18 মণ। বাজার দর অনুযায়ী 1 বিঘা জমিতে উৎপাদিত তুলার মূল্য প্রায় 65 থেকে 70 হাজার টাকা। খরচ বাদ দিয়ে কৃষকের লাভ হয় 35 থেকে 40 হাজার টাকা। পাশাপাশি তুলা গাছ জ্বালানি হিসেবেও বিক্রি করতে পারেন চাষিরা। তুলা চাষে অনেকেই মান ভালো, অনেকে ন্যায্য মূল্য পায়। গতবারে আমি চাষ করেছিলাম 3800 টাকা মন পেয়েছিলাম, এবার আপনার 4000 টাকা মন। 2 বিঘা জমি বিঘা হিসাবে 1 লাখ পার হয়ে যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের 80% ওপর আসে তৈরি পোশাক থেকে। গার্মেন্টস শিল্পে দরকারি কাঁচামাল তুলা ও কাপড় তৈরিতে গত 1 বছরে 85 লাখ বেল তুলার দরকার হয়েছে দেশে। ফলে তুলা আমদানিতে বিশ্বের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।
মেহেরপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী চলতি মৌসুমে 2135 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্যমাত্রা 11.6 বেল তুলা। ফলে চলতি মৌসুমে জেলায় মোট 24,766 বেল তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য প্রায় 48 কোটি টাকা। আমাদের এখানে গড় ফলন এবার 15 থেকে 18 মন করে ফলন পাচ্ছে এবং তারা চাষিরা নগদ টাকা এখানে পার্সেন্টেজে বিক্রয় করে এবং তারা স্বাবলম্বী হচ্ছে এবং তারা আগ্রহ প্রকাশ করছে আগামীতে তারা তুলা চাষে আরো বেশি এগিয়ে আসবে। তুলার উৎপাদন বাড়ানো গেলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি লাভবান হবেন কৃষকরাও। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ ও তুলা উন্নয়ন বোর্ড। দেওয়া হচ্ছে পরামর্শ ও সহায়তা। 5 ভাগ বা 10 ভাগ যদি আমদানি নির্ভরতা কমাতে পারি, তুলা উৎপাদন বৃদ্ধি করে। যে সমস্ত জমিতে আমাদের বছরে 2টার বেশি ফসল হয় না, কারণ আমাদের ম্যাক্সিমাম জমিতে 3টা বা 4টা ফসল আমরা নিয়ে থাকি। সেই সমস্ত জমিতে অর্থাৎ তুলা দেখেন 7 মাসের ফসল, 7 মাসের ফসল যেহেতু, কিন্তু আপনি যদি ফুলকপি, বাঁধাকপি, অন্য সবজি করেন তাহলে এই 7 মাসের মধ্যে প্রায় 2-3টা ফসল আপনি করতে পারবেন। তুলা চাষে বিস্তৃতি বাড়লে কৃষকের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আমদানি ব্যয় কমানোর জন্য তৈরি হবে সুযোগ। এখন মেহেরপুর। মাত্র 42 দিনে 5 দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ ঝরল 3 শতাধিক আরোহীর। এর মধ্যে যুক্তরাষ্ট্রে পরপর দুদিনে 2 দুর্ঘটনায় 3 আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে নতুন করে আলোচনায় এভিয়েশন খাত। ঠিক কী কারণে এত ঘন ঘন বিমান দুর্ঘটনা ঘটছে তার আসল কারণ জানার দাবিও জোরালো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে লেগে যেতে পারে দীর্ঘ সময়। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2024 সালের 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর এক সপ্তাহেই ব্রাজিল, আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় 3টি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত 230 আরোহীর প্রাণহানির সাক্ষী হয় বিশ্ববাসী। 1 মাস না যেতেই 2025 সালের 29 জানুয়ারি দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় 20 আরোহীর। এই ঘটনার একদিনের মাথায় 30 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে 67 আরোহীর কেউই আর বেঁচে ফেরেননি। এই শোকের মধ্যে দুদিনের মাথায় দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে শিশুসহ 7 জনের সবাই মারা গেছেন। এই নিয়ে মাত্র 42 দিনে 5টি দেশে ভয়াবহ 6টি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 320 জনের বেশি আরোহীর। সাম্প্রতিক সময়ে এতগুলো বিমান দুর্ঘটনা এর আগে আর কখনোই দেখেনি কেউ। এতে করে আকাশপথে যাত্রার নিরাপত্তা নিয়েও আতঙ্কে যাত্রীরা। প্রশ্ন দেখা দিয়েছে, তবে কি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে আকাশপথ, নাকি ত্রুটির পাল্লা ভারী হচ্ছে বিমান পরিবহন সেবায়? Accidents happen, they don't happen that often. It's really safe to fly. It's just awful when mistakes happen and people die. You don't know the flight crew, you don't know the pilots, you never know what could happen. It could happen driving down the road. Anything can happen anytime, so I don't think it's necessarily. সম্প্রতি বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে এত বেশি দুর্ঘটনার কবলে পড়ছে আকাশযান? এর জন্য কি আবহাওয়া নাকি অন্য কিছু দায়ী? জনমনে যখন এসব প্রশ্ন জমা হচ্ছে তখনও সামনে আসেনি কোনোটির আসল কারণ। তবে গত 28 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে 179 যাত্রীর মৃত্যুর পেছনে পাখির আঘাতকে প্রাথমিকভাবে দায়ী করা হয়। বলা হয়, বিধ্বস্ত বিমানটির ইঞ্জিনের ভেতরেও নাকি পাখির পালক ও রক্ত পাওয়া গেছে। যদিও দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এদিকে 25 ডিসেম্বর বাকু থেকে রাশিয়া যাওয়ার পথে কাজাখস্তানের আক্তাউয়ে বিমান বিধ্বস্ত হয়ে 39 আরোহী প্রাণহানির জন্য রাশিয়াকে দায়ী করছে আজারবাইজান। ইউক্রেনের ড্রোন ভেবে রাশিয়া গুলি চালালে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়। এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চাইলেও সরাসরি দায় স্বীকার করেননি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো দেশে দুদিনের ব্যবধানে 2টি দুর্ঘটনায় 3টি আকাশযানের মোট 74 আরোহীর প্রাণহানিতে বিমান পরিবহন সেবা খাত নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এই যখন অবস্থা, তখন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো বিমান দুর্ঘটনা তদন্তের মাধ্যমে আসল কারণ উদ্ঘাটনে প্রয়োজন হয় দীর্ঘ সময়ের। We're looking at the relationship between the human, the machine, and the environment. And those are the 3 umbrellas, so to speak, where we find the majority of the causes for accidents. So you can't just investigate an accident using common sense. And to put out there, speculating what caused an accident is irresponsible.
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, বৈরী আবহাওয়া এবং পাখির ধাক্কায় বেশিরভাগ বিমান বিধ্বস্ত হয় বলে মনে করা হয়। এমনকি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও বলছে, শুধু যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিমানে পাখির আঘাতে 14,000-এর বেশি ঘটনা ঘটে। ধারণা করা হয়, পাখির আঘাতেই ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়ে ঘটে দুর্ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। 5 আগস্টের পর বেশিরভাগ থানা থেকে হারিয়ে গেছে অপরাধের নথি, অভিযোগ বাড়লেও ধরা ছোঁয়ার বাইরে অনেকে। থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি প্রকাশ না করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, ধৈর্য ধরার আহ্বান হাসনাতের। 3-4টা বিষয় নিয়ে আমরা এই উইকের মধ্যে মিটিংয়ে যাব, আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। রাজধানীর 3 পয়েন্টে 11 ঘন্টা করে সড়ক অবরোধের ঘোষণা, তিতুমিরের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলেজ। এবং খুলনার বিল ডাকাতিয়া জলাবদ্ধতায় অনিশ্চিত পৌর আবাদ, 6,000 একর চাষযোগ্য জমি নিয়ে দুশ্চিন্তায় কৃষক। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।